তুরস্কের ঐতিহাসিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ইস্তাম্বুলে পরিচিত রয়েছে। অতীতে এই শহরকে বাইজেন্টিয়াম ও কনস্টান্টিনোপল নামেও ডাকা হতো। এই পর্বে জানব দুটি মহাদেশের বিস্তৃত পৃথিবীর একমাত্র শহর ইস্তাম্বুল সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে রয়েছে অনেক তথ্য। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ও পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম এবং অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমাদের পেজটিকে ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওর পরবর্তী আপডেট আপনারা খুব সহজে পেতে পারেন। ইস্তাম্বুলের গোড়াপত্তন ঘটেছিল খ্রিস্টপূর্ব 660 সালে। বলাই বাহুল্য, ইস্তাম্বুল বহু প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম। কয়েক হাজার বছরের ইতিহাসে ইস্তাম্বুল রোমান, বাইজেন্টাইন এবং অটোম্যানের মতো বিশাল তিনটি সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে তুরস্কের বর্তমান রাজধানী আঙ্কারা। মেজিরিয়ান উপনিবেশিকগণ রাজা বাইজাস এর নামানুসারে এই শহরের নাম রাখেন বাইজেন্টিয়াম। গ্রিকরা এই শহরটি বেশ কৌশলগতভাবে তৈরি করেছিল। এর ফলে তারা ভেবেছিল তাদের বাইজেন্টিয়াম দুর্ভেদ্য, কিন্তু পালাক্রমে শহরটিতে রোমান এবং অটোমান আধিপত্য বিরাজ করে। সেসব সাম্রাজ্য আজ না থাকলেও রয়ে গেছে তাদের নিদর্শন। রোমানরা গ্রিকদের কাছ থেকে এই শহর দখল করার পর সম্রাট কনস্টাইনের নামানুসারে এই শহরের নাম রাখা হয় কনস্টান্টিনোপল। রোমান সম্রাট কনস্টান্টাইন রোমের 7টি বিখ্যাত পাহাড়ের সাথে মিল রাখতে এখানে 7টি পাহাড়ের উপর শহরটি তৈরি করেছিল। 1453 সালে অটোমানরা শহরটি দখল করে এর নামকরণ করে ইসলামাবল, যার অর্থ ইসলামের শহর। তখন থেকে এটি ইস্তাম্বুল হিসেবে পরিচিত পেতে থাকে। পরবর্তীতে 1930 সালে আনুষ্ঠানিকভাবে কনস্টান্টিনোপল নামটি বদলে ইস্তাম্বুলে পরিণত করা হয়। ইস্তাম্বুল শহর ভৌগোলিকভাবে ইউরোপ ও এশিয়ার মতো দুটি মহাদেশের মাঝে অবস্থিত। এই দুই মহাদেশকে পৃথক করেছে বসফরাস প্রণালী। পুরনো ইস্তাম্বুল শহরের আয়তন প্রায় 23 বর্গ কিলোমিটার, আর আধুনিক শহরটি তুরস্কের উত্তর পশ্চিম বরাবর প্রায় 5,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সেই হিসেবে ইস্তাম্বুল ঢাকা শহরে প্রায় 17 গুণ বড়। এই শহরে প্রায় 1.5 কোটি লোক বসবাস করে এবং এখানকার জনসংখ্যার 99% মানুষই মুসলমান। ইস্তাম্বুল উপদ্বীপকে পরিবেশন করে রাখা জলাধারকে 3টি সমুদ্র হিসেবে আখ্যা দেওয়া হয়। সেগুলো হলো গোল্ডেন হর্ন উপকূল, বসফরাস প্রণালী এবং মর্মর সাগর। এই শহরে জ্ঞান বাজার 1461 সাল থেকে সচল রয়েছে। এটি পৃথিবীর প্রাচীন এবং বৃহৎ বাজারগুলির মধ্যে একটি। এই বাজারের ভেতরে 60টি রাস্তা এবং প্রায় 5,000-এর বেশি দোকান রয়েছে। এখানে প্রতিদিন প্রায় 2.5 লক্ষ থেকে 4 লক্ষ পর্যটকের আনাগোনা হয়। ইস্তাম্বুলের মশলা বাজার বেশ সুপরিচিত। 17 শতকে নির্মিত এই বাজারকে মিশরীয় বাজার নামে ডাকা হয়, কারণ ভারত সহ বিভিন্ন জায়গা থেকে এখানে মশলা আসতো মিশর রাস্তা হয়ে। ইস্তাম্বুল তার ঐতিহাসিক সামুদ্রিক খাবারের রেস্তোরাঁগুলির জন্য বিখ্যাত। মর্মর সাগরের ধারে কোমকাপে প্রায় 50টির বেশি ফিশ রেস্তোরাঁ রয়েছে। এছাড়া শহরের ভেতরে বেশিরভাগ রেস্তোরাঁ বসফরাসের তীরে অবস্থিত। এখানে মাছের বিভিন্ন খাবার পাওয়া যায়। একটি শহরের সৌন্দর্য অনেকাংশে তার স্থাপনা শৈলীর উপর নির্ভর করে। সে অনুযায়ী ইস্তাম্বুল যেন প্রাচীন নিদর্শনে ভরপুর এক জীবন্ত জাদুঘর। বসফরাসের প্রবেশপথে একটি দ্বীপে নির্মিত 19 শতকের লিয়েন্ডার টাওয়ারটি ইস্তাম্বুলের অন্যতম প্রতীক হিসেবে গণ্য করা হয়। এখান থেকে ইস্তাম্বুলের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। লাইট হাউস এবং অতীতে প্রহরী দুর্গ হিসেবে ব্যবহৃত এই টাওয়ার বসফরাসের প্রবেশকারী জাহাজের জন্য একটি চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো। ইস্তাম্বুলে রয়েছে পৃথিবীর 3য় প্রাচীনতম পাতাল রেল। প্রায় 1900 ফুট দীর্ঘ এই পাতাল রেলটি 1875 সালে নির্মিত হয়েছিল। এই শহরে গালটা টাওয়ার, সিতিলাকা স্ট্রিট এবং তাকসিম স্কয়ার উল্লেখযোগ্য জায়গাগুলোর মধ্যে অন্যতম। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী থেকে উত্তরাধিকার সূত্রে ইস্তাম্বুল চলে আসে প্রায় 25টি গির্জা। সেসবের মধ্যে সবচেয়ে বড় হলো হায়া সোফিয়া। হায়া সোফিয়া অতীতে প্রায় 1000 বছর গির্জা থাকার পর 500 বছর মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছিল, যা পরবর্তীতে জাদুঘর এবং সাম্প্রতিক সময়ে আবার মসজিদে পরিণত করা হয়েছে। বলে রাখা ভালো, হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে পরিণত করায় বিশ্বজুড়ে বহু তুলকামাল কাণ্ড ঘটেছে। এর বিরুদ্ধে সবচেয়ে বেশি করেছিল গ্রিস, কিন্তু সে গ্রিসে ঐতিহাসিকভাবে মসজিদগুলোকে গির্জা, গুদামঘর সহ সিনেমা হলে পর্যন্ত রূপান্তর করা হয়েছে। এছাড়া বহু প্রাচীন মসজিদ অবহেলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এসব ব্যাপারে বিশ্ব গণমাধ্যম কোনো সংবাদ প্রকাশিত করেনি। ইস্তাম্বুল ঢাকার মতো মসজিদের শহর বললে ভুল হবে না, কারণ এই শহরে প্রায় 3000-এর বেশি মসজিদ রয়েছে। তার মধ্যে সুলতান আহমেদ মসজিদ, সুলেমানি মসজিদ উল্লেখযোগ্য। সুলতান আহমেদ মসজিদকে নীল মসজিদও বলা হয়ে থাকে। প্রথম সুলতান আহমেদের নির্দেশে হায়া সোফিয়ার প্রভাবশালী সৌন্দর্যের তুলনা হিসেবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদটিতে প্রায় 20,000 ইজনিক টাইলস ব্যবহার করা হয়েছে। সেই সাথে এখানে রয়েছে 6টি মিনার এবং 260টি জানালা।
এই শহরে থাকা বহু ঐতিহাসিক নিদর্শন এবং অসংখ্য মসজিদের কারণে 1985 সালে ইউনেস্কো ইস্তাম্বুলকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। ইস্তাম্বুলে শীতকালে তুষারপাত হয়। সেই সময় শহরের তাপমাত্রা নেমে যায় -7 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখানে বার্ষিক প্রায় 1.5 ফুট তুষারপাত হয়। এই শহরে অলিতে গলিতে অনেক বিড়াল দেখা যায় এবং এদের বেশ পরিচর্যা করা হয়। এসব বিড়ালের পিছনে এক ঐতিহাসিক কারণ রয়েছে। মধ্যযুগের সময় বহু মানুষ মারা যাচ্ছিল, তখন ইঁদুর নিধনের জন্য রাস্তায় প্রচুর বিড়াল ছেড়ে দেওয়া হয়। ইস্তাম্বুল শহরে 237টির মতো হাম্মাম বা গোসলখানা রয়েছে। পৃথিবীব্যাপী এগুলো তার্কিশ বাথ নামে অধিক পরিচিত। বর্তমানে কেবল 7টি হাম্মাম সক্রিয় রয়েছে, বাকি কয়েকটি জাদুঘর হিসেবে রেখে দেওয়া হয়েছে। অটোমান সাম্রাজ্যের সময়ে ইস্তাম্বুল শহর জুড়ে 1400টির বেশি পাবলিক টয়লেট ছিল। তৎকালীন সময়ে বাকি ইউরোপের কোথাও এমন কোনো কিছু অস্তিত্ব ছিল না। এর থেকে বোঝা যায় মধ্যযুগীয় ইস্তাম্বুল আধুনিক শহর ছিল। 2010 সালে ইস্তাম্বুল ইউরোপের সাংস্কৃতিক রাজধানীর খেতাব অর্জন করে। 2014 সালে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক ও রোমকে পেছনে ফেলে ভ্রমণকারীদের পছন্দের গন্তব্যে পুরস্কার ইস্তাম্বুল বিশ্বের শীর্ষস্থানীয় শহরের মর্যাদা লাভ করে। বসফরাস প্রণালীকে কেন্দ্র করে ক্রুজে চলাচল অত্যন্ত জনপ্রিয়। এই প্রণালীতে বাঁচতে বাঁচতে ভ্রমণ পিপাসুরা একসাথে ইউরোপ এবং এশিয়া দুটি মহাদেশে দেখতে পায়। এই বসফরাস প্রণালী যেন ইস্তাম্বুলের প্রাণ। প্রণালীটি সুদীর্ঘকাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত জনপথ হিসেবে কাজ করেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের সবাইকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিওর পরবর্তী আপডেট আপনারা খুব সহজে পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার পরিবার এবং বন্ধুদের মাঝখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের করোনা ভাইরাস থেকে দূরে থাকবেন এবং অন্যকে রাখবেন।